এটাকে আমাদের প্রজেক্টের পার্টনার বলতেছি যে ইকোনমিক্যাল ইন্টিগ্রেশন বা সোশ্যাল ইন্টিগ্রেশন। সামাজিক একটা স্বীকৃতি আদায় করতে দেওয়ার চেষ্টা করা আর তাকে একটু ইকোনমিক্যাল সাপোর্ট দিয়ে তার অবস্থাটাকে আবার পুনরুদ্ধার করে আগের অবস্থা ফিরিয়ে দিয়ে দেওয়া। তো ইতিমধ্যে আমরা প্রায় 350 জন মানব পাচারের শিকার যারা আছেন তাদেরকে আমরা বলতেছি প্রজেক্টের ভাষায় সার্ভাইভার। এই 350 জন সার্ভাইভারকে নিয়ে আমরা কাজ করতেছি। এদেরকে সোশ্যাল পার্টি কিছু সার্ভিস দিচ্ছি এবং ইকোনমিক্যাল পার্টি কিছু সার্ভিস দিচ্ছি। তো এখন আমি একটু সংক্ষেপে বলবো, হয়তো কারো কারো মনে থাকতে পারে, যখন আমরা আমাদের প্রজেক্টের ভিতরে হ্যান্ডেল করি তখন সার্ভাইভারদেরকে আমরা কয়েকটা বিষয় আমরা খেয়াল করি। ওই ক্রাইটেরিয়াটা যদি ম্যাচ করে তাইলে আমরা তাদেরকে আমাদের প্রজেক্টের মধ্যে হ্যান্ডেল করি। সেটা হচ্ছে তার বয়সটা হতে হবে 40 বছরের মধ্যে, অর্থাৎ 15 থেকে শুরু করে 40 বছরের মধ্যে হলে তাদেরকে আমরা নিচ্ছি। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে ইকোনমিক্যাল সাপোর্ট দিয়ে তাকে ইন্টিগ্রেট করা। তাহলে যদি কর্মক্ষম বয়সের মধ্যে না হয় তাইলে দেখা যাচ্ছে আসলে তাকে কোনো সাপোর্ট দিতে লাভ হবে। একটা বিষয়। আরেকটা হচ্ছে যে তার ভিতরে পাচারের শিকারের সিমটমটা আছে। যেমন আমরা তিনটা বিষয় বলবো। একটা হচ্ছে যে তাকে কি স্থানান্তর করা হয়েছে কিনা, তাকে কি নির্যাতনের কোনো ঘটনা আছে কিনা, হ্যাঁ। তারপরে হচ্ছে যে তাকে স্থানান্তর, নির্যাতন, আর একটা হচ্ছে যে যেটা বলবো এগুলো যদি মিলে তাইলে আমরা তাদেরকে আমরা নিচ্ছি। এর মধ্যে আমাদের একটা ক্রাইটেরিয়ার অংশ হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম নিচ্ছি নারী। আমাদের প্রায় 65% প্রজেক্টের হচ্ছে নারী আর 35% হচ্ছে পুরুষ। তো এখন যদি ওইরকম কোনো আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলবে, পাচারের সিমটমগুলো আছে, বয়সের ক্রাইটেরিয়াগুলো মিলে, তাহলে আমাদেরকে যদি আপনারা প্রত্যেকে সহযোগিতা করেন আমরা তাদেরকে আমাদের প্রজেক্টের আওতাভুক্ত করতে পারি। ইতিমধ্যে আমাদের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কে বা রেসিপির সদস্যদের মধ্যে কেউ কেউ প্র্যাকটিক্যালি এই কাজগুলি করতেছেন, আমাদের প্রজেক্টে তারা দিয়েছেন। তো এভাবে আসলে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে যে একটা জনসমস্যা। এটা কখনো কোনো একটা সংস্থা বা এনজিওর কাজ নেই। এনজিও হচ্ছে যে কাজ বিষয়টাকে অ্যাক্সেলারেটিং করে দেবে। আর এটা হচ্ছে সরকার। আমরা কৃষি অফিসের সাথে এবং সরকারি যে স্টেক হোল্ডার আছে ওনাদেরকে প্রতিনিয়ত আপডেট রেখে আমরা কাজগুলো করছি। আমরা আমাদের সার্ভাইভারকে শুধু আপডেট ট্রেনিং দিচ্ছি না, আমরা যেন 10 দিন থেকে এন্টারপ্রেনার ট্রেনিং দিচ্ছি, দুদিনের লাইফ স্কিল ট্রেনিং দিচ্ছি, তারপরে তাদেরকে আমরা সাইকোসোশ্যাল কাউন্সিলিং দিচ্ছি। একজন ভিকটিমকে তার বাড়িতে গিয়ে আমাদের দুজন সাইকোসোশ্যাল কাউন্সিলর আছে 5 বার করে শুধু বাড়িতে গিয়ে তাকে সাইকোসোশ্যাল কাউন্সিলিং দেয়। সাইকোসোশ্যাল কাউন্সিলিংটা কেন দেয়? যাতে করে সে মানসিকভাবে স্টেবল হয়, ইকোনমিক পার্টে উদ্ধার করবে। তারপরে সাইকোসোশ্যাল কাউন্সিলররা কী করে, ওই সার্ভাইভারদের মানসিক মেন্টাল স্টেটমেন্ট এক্সামিনেশন করে, এটা রিপোর্টটা দাখিল করে আমাদের আরেকটা পারপাস ইকোনমিক কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য। আমাদের আরেকজন ইকোনমিক পার্টের একজন লোক একজন সার্ভাইভারের কাছে আবার ওই সার্ভাইভারের কাছে আবার 4 বার যায় যে আসলে তার এলাকাতে কী কাজের সুযোগ আছে, চাকরির সুযোগ আছে, নাকি ব্যবসা করার সুযোগ আছে। তার এলাকার কনটেক্সট বিবেচনা করে তাকে আবার আমরা 4টা করে 4 বার যাই, 4টা কেরিয়ার কাউন্সিলিং। ওই কেরিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন ভিকটিমের কী হয়ে যায়, সে কি আসলে চাকরির জন্য যোগ্য, সে কি চাকরির প্রতি আগ্রহী নাকি ব্যবসার প্রতি আগ্রহী। তাইলে ঠিক ওইভাবে যদি চাকরির জন্য আগ্রহী হয় আমরা বিভিন্ন গবেষণাল ইনস্টিটিউট যেমন বিপিসি আছে, তারপরে গবেষণাল ইনস্টিটিউট আছে, অথবা যদি যেখানে নাই গ্রামগঞ্জে দেখা যায় যে বিভিন্ন মোটর মেকানিক আছে, উস্তাদ বলে, উস্তাদ সাগরেদ পথে, মানে প্রজেক্টের ভাষায় বলে মেন্টর মেন্টি অ্যাপ্রোচ। এই 45 দিন আমরা তাদেরকে একটা অ্যাটাচমেন্টে রাখি এবং আমরা একটা কিছু ফিনান্সিয়াল বেনিফিট দিই। দেওয়ার পরে সে 45 দিনে আসলে কোনো স্কিল ব্যবহার করা খুব কঠিন। তারপরেও আমরা তাদেরকে ফলো আপ করি, ফলো আপে রেখে প্রায় 5 মাস 6 মাস ফলো আপে রেখে আমরা তাদেরকে চেষ্টা করি কোনো একটা, যদি সে ওয়েল্ডিংয়ের কাজটা ভালো করে, ইলেকট্রিক হাউস ওয়ারিংয়ের কাজটা ভালো করে, টাইলসের কাজটা ভালো করে, এটা তৈরি করে দিতে যাতে করে সে চাকরি করে কোথাও তার জীবনটা করতে পারে। পরবর্তীতে আমরা তাদেরকে আবার ফলো আপ করি, 6 মাস ফলো আপ করি, সে কি ধরে করবে কিনা নাকি ধরে রাখছে, অর্থাৎ তাকে আমরা তাকে হ্যান্ডেল করি, তাকে ছাড়ি না, অন্তত পক্ষে তাকে আমরা 1.5 বছর তাদেরকে আমরা ধরে রাখি। এভাবে আমরা যেটা বললাম চাকরি। আর কেউ যদি বলতেছি যে আমরা আদায়েন, সে বলতেছি যে না আমি চাকরি করবো, আমি ব্যবসা করবো,
আমাকে ব্যবসায়িক ট্রেনিং দেয়। তো আমরা সবাই জানি যে আসলে ব্যবসা করা আসলে খুব সহজ বিষয় না, কঠিন বিষয়। আজকে একটা জার্নাল করতেছিলাম যে যারা ব্যবসা করে সফলতার হার হচ্ছে 1%। তো ইনশাআল্লাহ আমরা বলবো যে আমরা তাদেরকে ব্যবসায়িক ট্রেনিং দিচ্ছি, আমাদের সফলতার হার 70%। এই 70% তারা নিজেরা ব্যবসা করে এখন দেখা যায় যে তারা একটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে। আমরা কাদেরকে বলতেছি ইন্টিগ্রেটেড হয়ে গেছে? যে ব্যবসাটা শুরু করছে, শুরু করার পর 6 মাস পর্যন্ত সে যদি মিনিমাম 6,000 টাকা ইনকাম করতে পারে, তাইলে আমরা তাকে বলতেছি ইকোনমিক্যালি ইন্টিগ্রেটেড হয়ে গেছে। চাকরি করুক বা ব্যবসা করুক, 6,000 টাকা রিচ করলে আমরা বলতেছি যে সে ইকোনমিক্যাল ইন্টিগ্রেটেড হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমাদের ব্যবসায় এগিয়ে চেষ্টা করতে হবে। পাশাপাশি আমাদের সাইকোসোশ্যাল কাউন্সিলিং করতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের সদর হসপিটালগুলোতে, যদিও সরকারের স্বাস্থ্যসেবার একটা ম্যান্ডেট আছে যে প্রত্যেকটা সদর হাসপাতালে একটা করে কাউন্সিলিং কর্নার থাকতে হবে, কিন্তু আমরা বাস্তবে দেখি যে ডাক্তাররা শুধু রোগের চিকিৎসা করে, মনের চিকিৎসা করে। কিন্তু আধুনিক বিজ্ঞানে পাওয়া গেছে যে আসলে শুধু শরীরের চিকিৎসা করলেই হয় না, তাকে মেন্টাল চিকিৎসাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা আমাদের সদর হাসপাতালের যে সুপারিনটেন্ডেন্ট আছেন মুস্তাফিজুর রহমান স্যার, ওনার সাথে আমরা বসে আমরা আমাদের উদ্দেশ্যটা বললাম, সরকারের ম্যান্ডেটের বিষয়টা একটু স্মরণ করে দিলাম, এবং উনি খুবই হাইলি বিষয়টা এপ্রিসিয়েট করে আমাদেরকে একটা কাউন্সিলিং করার জন্য জায়গা একটা রুম বরাদ্দ করে দিয়েছি। আমরা রুমটাকে ডেকোরেট করেছি এবং আমাদের দুজন কাউন্সিলর প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু করে বিকাল 2টা পর্যন্ত সার্টিফিকেট দিচ্ছে। এবং শুধুমাত্র এটা না, আমরাও সরকারি জবাবদিহিতার আওতায় আছি। যেমন মাসিক মিটিংয়ে দেখা যায় যে সদর হাসপাতালে মাসিক মিটিং হয়, আমাকেও উপস্থিত থাকতে হয়, কাউন্সিলরকে উপস্থিত থাকতে হয়, আমরা কয়েকজনকে